আপনাকে ঘিরে প্রায় মাস দুয়েক ব্যবধানে আবার আরেকটা বিতর্ক মাথাচাড়া দিয়েছে এবং আপনাকে কোথাও মনে হচ্ছে যে আপনার শিল্পী সত্তা, আপনার গায়ক সত্তা, আপনার লেখক সত্তা, আপনার কবি সত্তার সঙ্গে রাজনীতিক সুমন চট্টোপাধ্যায় বা কবি সুমন, রাজনীতিক কবি সুমন আর শিল্পী কবি সুমন, এই দুটো মিলছে না, কোথাও একটা ব্যবধান তৈরি হচ্ছে, একটা সংঘাত দেখা দিচ্ছে। মজার কথা হলো বা উল্লেখযোগ্য হলো, আমি তো গণ আন্দোলনের লোক এবং আমাদের একটা যাকে বলে আমেরিকানরা হলে বলতেন রেইনবো কোয়ালিশন, আমি হলাম সেই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যে রেইনবো কোয়ালিশন হয়েছিল সিপিএম এর বিরুদ্ধে গণ আন্দোলন, আমি যখন তার লোক, তখন থেকে কিন্তু কোনো অসুবিধা ছিল না। ভোটের আগে কোথাও কোনো সমস্যা ছিল না, কিন্তু সমস্যাটা হলো ভোটে জেতার পর। এবং আমার যে বিবেক বা আমার যে বলবো যে মেধা, যেটা গানটাকে ভাবে, গানটাকে তৈরি করে, গান গাওয়া অব্দি তো অনেকটা পথ, তার আগে তো সে তৈরি হয়, এবং সেটা তো আমারই, ফলে সেইখানে একটা সংঘাত দেখা দিচ্ছে বই কি। আর একটা ব্যাপার এটা বলা দরকার ভাই, আমি চিরকালের একটা বিরোধী লোক, সরকার বিরোধী লোক, অ্যান্টি এস্টাবলিশমেন্ট লোক। আজকের অদ্ভুত ভাবে পাকে চক্রে বড় বলে, হ্যাঁ অবশ্যই এমন না যে আমার গাড়িকে জোর করে চাপিয়ে দিয়েছে, আমি তো মেনে নিয়েছিলাম শেষ পর্যন্ত। ইউপিএ ট্রেজারি বেঞ্চে বসতে হচ্ছে পার্লামেন্টে, আমার কাছে এটা কিন্তু মাঝে মাঝে খুব বেদনাদায়ক, কারণ এমন অনেক আইন পাশ হচ্ছে, এমন এমন কথা চলছে, আমি তার সরাসরি বিরুদ্ধতা করতে পারছি না, আমি ভেতরে বসে হজম করতে বাধ্য হচ্ছি। এই জায়গাটাও কিন্তু আমার সঙ্গীতকার সত্তা বা স্বাভাবিক আমার যে অহম যে জায়গাটা, তার সঙ্গে সংঘাত তৈরি করছে। মানে যেহেতু সংসদে আপনাকে চুপ করে থাকতে হচ্ছে, আপনি আপনার যেটা বক্তব্য, আপনার যেটা মত, সেটা আপনার গানের আতুর ঘরে দিচ্ছেন, তারপরে গানটাকে তৈরি হচ্ছে। খানিকটা খুব সচেতন ভাবে না, এমন প্রক্রিয়াটা নয় যে সংসদে বলতে পারলাম না অতএব ওই বিষয়টাকে নিয়ে আমি একটা গান তা কিন্তু না। গান রচনা হচ্ছে তার নিজের তাগিদে। গান অনেক সময় আমার মনে হয় নিজেই নিজেকে রচনা করে, যেমন ওই যে আর কিছু নয় বাঁধছে সময় ছত্র ধরে না, সময় বেঁধে দিচ্ছে। আমি হলাম একটা বলতে পারো একটা উপলক্ষ মাত্র, এই জায়গায় এই কাজটা তো অন্য কেউ করতে পারতেন। আমার অসুবিধাটা হচ্ছে এই যে আমার যে ফ্রিডম যেটা ছিল, যে স্বাধীনতাটা ছিল, কেউ বলতে পারতো না যে আপনাকে কিন্তু এই কথাটা ভাই বলতে হবে, এই কথাটা বলা চলবে না, সেই জায়গাটা আমি হারিয়েছি, এটা আমার কষ্ট হয়। আমার খুব প্রিয় একজন সঙ্গীতকার, সং রাইটার, তার একটা বিখ্যাত গান আছে, গানটা ভেতরে চলে, লাইক এ বার্ড ইন দ্য ওয়াইল্ড, লাইক এ ড্রাঙ্ক ইন দ্য মিডনাইট choir, I tried in my way to be free. এই জায়গাটা আঘাত পাচ্ছে। আপনার কি কখনো আফসোস হয়? আফসোস হয় এই বলে যে শিল্পীকে কখনো প্রতিষ্ঠানের অংশ হতে নেই। আপনি যেটা বলছিলেন যে প্রতিষ্ঠান বিরোধিতা, আপনি যখন প্রতিরোধ গান বেঁধেছেন, আপনি যখন নন্দীগ্রাম নিয়ে গান বেঁধেছেন, তখন আপনি প্রতিষ্ঠানকে আঘাত করছেন। কিন্তু যে মুহূর্তে আপনি একটা দলের সদস্য, আপনি সংসদে বসছেন এবং পাকে চক্রে আপনার দল এই ইউপিএ সরকারের সব থেকে বড় শরিক দল, সরকারের অংশ, আপনার নেত্রী রেলমন্ত্রী, মানে প্রাতিষ্ঠানিক ক্ষমতার কেন্দ্রে, সেইখানে মানে সেইখানে আর প্রতিষ্ঠান বিরোধিতা জায়গাটা থাকছে না, সেই জন্যই দ্বন্দ্ব শুরু হচ্ছে। বোধ হয় একটা অদ্ভুত, কি বলবো, একটা এছাড়া আপনি ঠিকই বলেছেন, দ্বন্দ্বটা সেইখানে। পার্টিতে যে কোনো দলের টিকিটে নির্বাচনে দাঁড়ালে দল ধরে নেয় যে একটা হুইপ তার উপর জারি করা যাবে, দলের নিয়ম সার্বিক নীতি যেটা, সেটা তাকে মেনে চলতেই হবে। আপনার কি মনে হয় যে বিকল্পটা এইটা ছিল যে আপনি যদি তৃণমূল কংগ্রেসের চিহ্নে সিম্বলে না দাঁড়াতেন, গায়ক হিসেবে দাঁড়াতেন বা নির্দল প্রতিদ্বন্দ্বিতা করতেন বা তাতে ইনডিরেক্টলি কোনো রাজনৈতিক দল সাপোর্ট দিত, তাতে আপনার অবস্থানটা আরো পরিষ্কার হতো? ভাই বলি, এখানে ব্রাত্য বসে আছেন, আমার অত্যন্ত কাছের মানুষ, ব্রাত্য জানেন, এবং একটা জায়গা আমরা আজকে একটু ঠিক করে নিয়ে আগে ভাগে যে আমরা চেষ্টা করব মিথ্যে না বলতে। আমি না মিথ্যে কথা বলি, আপনারা বলেন না, আমি বলি কেবলমাত্র ধরা যাক নমিতার সঙ্গে আমার সম্পর্ক, সুমিতা আর আমি একদিন চুমু খেয়ে ফেললাম, বা আরো বেশি কিছু,
তখন নমিতা যে আমায় বলবেন, আমি তো বলবো না, মানে সবসময় আমি যে গঙ্গার জলে তুলসী পাতা তো না, আমি মিথ্যে কথা বলবো। কিন্তু আমি মনে করি পলিটিক্সে মিথ্যে বলা খুব বিপজ্জনক এবং ঠিক না, নীতিবাদী সে জায়গা থেকে না, ঠিক না, কারণ আমি ধরা পড়ে যাব। নমিতা হয়তো কোনোদিনই জানতে পারবেন, আমি সমানে মিথ্যে কথা বলে গেলাম 5 বছর, উনি হয়তো বেশি জানতেই পারলেন না যে সুমিতা আর আমার একটা সম্পর্ক হয়েছিল। কিন্তু পলিটিক্স এমন একটা ক্ষেত্র, মানুষ রয়েছে তো, রক্ত মাংসের মানুষ, ভোটার না, আমি মানুষকে ভোটার ভাবি না, ফলে তারা রয়েছেন ইনভলভ, তারা কিন্তু ধরে ফেলবেন। আরেকটা, পুলিশ, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, ওরা সব জানেন। কেমন সোজা কথা, ব্রাত্য আছেন এখানে বন্ধুবর, একদিন এক সহনাগরিকের বাড়িতে একদমই একটা অনানুষ্ঠানিক আড্ডা হয়েছিল, খাওয়া দাওয়া হয়েছিল। ব্রাত্য ছিলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার দলনেত্রী তিনি ছিলেন, তখনও তিনি আমার দলনেত্রী নন। শুভপ্রসন্নবাবু তাঁরও থাকার, তিনিও ছিলেন, পরে একটা কারণে তাকে চলে যেতে হলো, আর ব্রাত্য ছিলেন। ওই বাড়িতেই প্রথম কথাটা ওঠে ওই সন্ধ্যায় যে কবিতা তুমি ভোটে দাঁড়াও। আমি প্রবল ভাবে আপত্তি করেছিলাম এবং ব্রাত্য ছিলেন, ব্রাত্য প্রচন্ড ভাবে বলছিলেন না আপনি ভোটে দাঁড়ান। এবং আমি বলেছিলাম যে মমতা, আমি না তোমাদের ভাষায় কথা বলি না, আমায় বলো না দাঁড়াতে। এবং এই পর্বটা ওইখানেই শুরু এবং অনেকদিন ধরে চালু ছিল, আমি শেষ পর্যন্ত না বলতে পারিনি। এগেন আমি কারোর বিরুদ্ধে কিন্তু এই ঘটনা বলছি না, হয়তো কোথাও এটা আমার নিজের বিরুদ্ধে বলছি, হয়তো সংঘ সমিতি আমার জন্য না, বা আমার মতো লোকেদের জন্য না। আমি কিন্তু একবারও কোনো দল সম্পর্কে, কোন নেতা সম্পর্কে কোনো কটাক্ষ করছি না, কিন্তু কোথাও একটা এই দ্বন্দ্বটা নিয়ে মানব সভ্যতাকে বাঁচতে হয়েছে। এমন না যে কোন, যেমন ধর যাক গোয়েন্ডে গ্রাস সোশ্যালিস্ট পার্টি ডয়েচল্যান্ড এসপিডি সামাজিক গণতন্ত্রী দলের সক্রিয় সমর্থক। দু একবার মনে হয়েছিল ভোটে দাঁড়ালেও দাঁড়াতে পারেন, দাঁড়ালেন না, কিন্তু একাধিক কবি শিল্পী তারা কিন্তু ভোটের সময় দাঁড়িয়েছেন। শুনেছি কাজী নজরুল ইসলাম ভোটে দাঁড়িয়েছিলেন এবং এক সুধী সহনাগরিক। আমি কতটা নজরুলই বিপদে পড়তে পারি সেটা দেখানোর জন্য তথ্যটি জানান, আমিও জানলাম যে কাজী নজরুল ইসলাম নাকি ভোটে দাঁড়িয়েছেন, উনি নাকি ভোট চাইতে পারতেন না, গান গাইতেন। তা শেষে উনি লিখেছিলেন, এই সুধী সহনাগরিক নামজাদা লেখক, যে শেষকালে উনি তো হেরে যান, ওর জমানত জব্দ হয়ে যায়। তা উনি পরে মন্তব্য করেছিলেন, আল্লাহ জানেন, খোদা জানেন কবির সমানের কি হবে। তা নজরুল দাঁড়িয়েছিলেন ভোটে, আমি জানতাম না। আপনার সেই সিদ্ধান্তের জন্য এখন আফসোস হয় যে না বললেও তো পারতাম, বা না স্টিক করে থাকতে পারতাম। হ্যাঁ, আমি আবার বলছি আমি কিন্তু আবার বলছি, আমি সাংসদ হিসেবে কি কি করণীয়, কি শিক্ষণীয়, আমি সেটা কিঞ্চিত শেখার চেষ্টা করছি, কাজ করার চেষ্টা করছি। এই মুহূর্ত পর্যন্ত 22টি ডিপ টিউবওয়েল ফাংশন করছে আমার নির্বাচনী এলাকায়। 16ই মে ভোটের ফল বেরিয়েছে। আজ একটু আগে আমি খবর দিলাম 22টি ডিপ টিউবওয়েল কলকাতার উপখণ্ডবর্তী খেয়াদা 2 থেকে আরম্ভ করে বৃন্দাখালী এলাকা পর্যন্ত, বারুইপুরে, যেখানে গত 15-20 বছরে কোনো জল ছিল না, যেখানে 3 কিলোমিটার 2 কিলোমিটার 4 কিলোমিটার হেঁটে গিয়ে বাড়ির মেয়েরা জল আনতেন, এখন আনছিলেন। আমি সেই সব অঞ্চলে আমি প্রায় কিছুই করিনি, আমার সঙ্গে যারা কাজ করছেন অসামান্য কর্মী তারা, আর সেই তারা, অভিজিৎ কুণ্ডু আমি তার নাম বলছি, তিনি আমার সেক্রেটারি কলকাতায়, এবং তার চেয়েও বড় কিছু একজন গবেষক, তাদের যে পরিশ্রম, বা মফজ্জল হোসেন তার যে পরিশ্রম সোনারপুরে, তেমনি সুবীর চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের একজন চমৎকার কর্মী রাজপুরে, তেমনি পিনাকি এই দিকে কলকাতার দিকটাতে অসামান্য তৃণমূলের কর্মী, এরা সকলে মিলে পরিশ্রম করে আজকে তিনি 22টি কল বসানো গেছে। আমি যদি ভোটে না দাঁড়াতাম এত তাড়াতাড়ি এই 22টা কল বসত কিনা আমার সন্দেহ আছে। কাজে সেদিক দিয়ে দেখতে গেলে আমি খুব রিগ্রেট করছি না, আমি একটা দোলাচলে আছি।
আমি কোথায় বোঝাতে পারলাম না? আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি বলছি যে তৃণমূলের অন্য কোন প্রার্থী যদি দাঁড়াতেন তিনি এত তাড়াতাড়ি 22টি কল বসাতে পারতেন না। কি করে বলবো, তিনি তো করেননি। তবে ভারতের হিসেবটা একটু নিয়ে দেখুন, বোধ হয় খুব বেশি এমপি কাজটা এখনো করেননি এত তাড়াতাড়ি। আমি খুব খোলাখুলি। হ্যাঁ, মাস দুয়েক আগে আপনার একটা বক্তব্য ছিল যে কাজ করতে দলীয় স্তরে একটা সংকট ছিল, একটা অসুবিধা হচ্ছিল, আটকাচ্ছিল কোথাও, আপনাকে কাজ করতে দেয়া হচ্ছিল না। সেই সমস্যার অবসান হয়েছে? সেই সময়টা কিঞ্চিত অবসান হয়েছে। আমি চেঁচামেচি করার পর আমার ধারণা আমাদের মাননীয় দলনেত্রী এবং আরো অনেকের শীর্ষস্থানীয় নেতারা তারা আলোচনা করেছেন এবং কিন্তু কিছু এদিক ওদিক এখনো রয়েছে। এখন কিছু এদিক ওদিক থাকবেই, সেটা ছাড়া কোথায় মানব সভ্যতাই অচল। তবে এর বেশি আমি কিছু বলবো না। সেই সমস্যাটা এই মুহূর্তে আর হচ্ছে না।